মাশরাফি আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে 238 রানের লড়াকু স্কোর বাংলাদেশের। ব্যাট করছে ইংল্যান্ড। বোলারদের প্রতি ভরসা রেখে আশাবাদী টাইগার সমর্থকরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবী বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে, জানালেন মন্ত্রী। সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি শিক্ষাবিদদের। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করায় একটি মহল চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছে বললেন খাদ্যমন্ত্রী। চুক্তি ভাঙলে চালকল মালিকদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি। গাজীপুরের পাতারটেকে নিহত জঙ্গিরা কারো সঙ্গে মেলামেশা করত না, জানালো এলাকাবাসী। বাড়িওয়ালার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ পুলিশের। এবং বারবার উচ্ছেদেও দখলমুক্ত হচ্ছে না ঢাকা মেডিকেলের সামনের এলাকা। রাজনৈতিক প্রভাব আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ইংল্যান্ডকে 239 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে এখন ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 1 উইকেটে 12 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে একেবারে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। দলীয় 39 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 11 রানে ইমরুল ও 14 রানে তামিমকে ফিরিয়ে দেন ক্রিস ওকস। এরপর জেক বলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন সাব্বির। তবে মুশফিককে সঙ্গে নিয়ে 50 রানের জুটি গড়ে ভালোই সামাল দেন মাহমুদুল্লাহ। কিন্তু 21 রান করে জেক বলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মুশফিক সাজঘরে ফেরার পরপরই সাকিবও টিকতে পারেননি বেশিক্ষণ। তবে এক প্রান্ত আগলে ক্যারিয়ারের 16তম 50 তুলে নেন মাহমুদুল্লাহ। দারুণ খেলতে থাকা মাহমুদুল্লাহ আউট হন 75 রানে। ভালো খেলার ইঙ্গিত দিয়েও মোসাদ্দেক ফেরেন 29 রানে। শেষের দিকে অধিনায়ক মাশরাফি ও নাসিরের প্রতিরোধে কোনো রকমে 238 রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বেশ দেখে শুনে খেলেন দুই ইংলিশ ওপেনার ভিন্স ও জেসন রয়। তবে মাশরাফির বলে মাত্র 5 রান করে ভিন্সের বিদায়ে কিছুটা চাপে পড়েছে ইংল্যান্ড। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। খেলার সবশেষ পরিস্থিতি জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। রিচার্ড। মামুন, আপনি নিশ্চয়ই আসলে খেলা দেখেছেন এবং খেলায় প্রথম ইনিংস বাংলাদেশের ইনিংস সম্পর্কে আপনি নিশ্চয়ই ধারণা রেখেছেন। দর্শকরাও হয়তো বাংলাদেশের ইনিংসটা দেখেছে। বলতে চাইলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আসলে বলার মতো যা কিছুই ঘটেছে না বা যা কিছুই ঘটেছে সবকিছুই আসলে দর্শকদের জানা, কোনো কিছুই অজানা নয়। যে কথাটা আমি প্রথমেই বলবো সেটি হচ্ছে বাংলাদেশ দল আজকে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল, ছোটখাটো ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের আসলে দায়িত্বশীল ব্যাটিং কিংবা পরবর্তীতে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কোচিত একটা ইনিংসের ফলে কিন্তু সেই বিপর্যয় সামলে মোটামুটি একটা চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশ কিন্তু দাঁড় করিয়েছে। মাঝখানে আমরা কথা বলেছিলাম বিভিন্ন দর্শকদের সাথে, তারা কিন্তু এখনো আশাবাদী যে বাংলাদেশ দল হয়তো ম্যাচে জিততে পারবে এবং ভালো কিছু করবে। পরবর্তীতে জেমস ভিন্স যখন মাশরাফির বলে দলীয় 12 রানের মাথায় এবং ব্যক্তিগত 5 রানের মাথায় মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন, তখন সেই আশার পালে কিন্তু আরো অনেক বেশি পরিমাণ আলো জড়ো হয়েছে, বাতাস জড়ো হয়েছে, সেটাই বলবো। তবে এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো যে আমার সাথে আছেন আমাদের সহকর্মী যিনি মাঠের ভেতরে ছিলেন, সাজিদ মুস্তাহিদ। তার কাছে আসলে বাংলাদেশের ইনিংসটা কেমন লেগেছে এবং পরবর্তীতে এই ইনিংস নিয়ে, এই পুঁজি নিয়ে বাংলাদেশ কিভাবে লড়াই করতে পারে তার কি মনে হচ্ছে, আমি সেই ব্যাপারটা জানতে তার কাছে চলে যাচ্ছি। সাজিদ, আপনি তো দেখেছেন ম্যাচটা, আসলে কি মনে হচ্ছে এখন? সজল, আসলে এখন সব দর্শক বা সবার মনে একটাই প্রশ্ন যে বাংলাদেশ 238 রান ডিফেন্ড করতে পারবে কিনা। কারণ আমরা জানি যে গত ম্যাচে 300-র বেশি রান করেছিল এবং বাংলাদেশ কিন্তু একটু রান শর্ট হয়ে গেছিল, চেস করতে পারে না। আজকে 238 করছে বাংলাদেশ মাত্র। সবার মনে প্রশ্ন যে এই রানটা যথেষ্ট কিনা জয়ের জন্য। আজকে কিন্তু বাংলাদেশ হেরে গেলে সিরিজও হারবে। আমি দর্শকদেরকে কিছু তথ্য জানাতে চাইবো যে
তারা অ্যাটলিস্ট বাংলাদেশকে নিয়ে একটা আশা করতে পারে, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত যে 100টি ম্যাচ জিতেছে এর মধ্যে পরে ব্যাট করে যদি বলি, পরে ব্যাট করে অনেকগুলো ম্যাচই জিতেছে, এর মধ্যে 238 যেটা আজকের স্কোর করেছে 238 বা এর কম স্কোর করেও কিন্তু বাংলাদেশ 14টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে। এর মধ্যে এই মাঠে কিন্তু আগে জানিয়েছিলাম যে 2010 সালে 174 রান ডিফেন্ড করেছিল, এবং আমি যদি আরেকটা ইংল্যান্ডকে হারিয়েছে কিনা, আমরা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম যে জয়টি ছিল ব্রিস্টলে 2010 সালে, সেটা কিন্তু 231 রান করেছিল বাংলাদেশ আগে ব্যাট করে, এবং পরে কিন্তু ইংল্যান্ড করে 231। তো এসব দিয়ে বললে কিন্তু বলা যায় যে বাংলাদেশ যদি ফিল্ডিং ভালো করে, যদি এখন কিছুটা চাপে পড়ে গেছে, এরই মধ্যে আরো একটা উইকেট মনে হয় পড়ছে, দর্শকদের যে গগন বিদারী চিৎকার সেটা শুনে মনে হচ্ছে আরেকটা উইকেট পড়েছে, দুটো উইকেট পড়ছে, এবং বাংলাদেশ যদি মিসফিল্ডিং না করে, তাদের ক্যালিবার অনুযায়ী যদি বোলিং করে, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ ম্যাচ জিততে পারবে। আরেকটা ছোট তথ্য জানাবো, বাংলাদেশ ইংল্যান্ডের কথা। ইংল্যান্ড কিন্তু আমরা জানি যে গত কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছে ওয়ানডেতে, তাদের দারুণ কিছু ব্যাটসম্যান আছে, যদিও এই ম্যাচে অ্যালেক্স হেলস বা জো রুটের মতো ব্যাটসম্যানরা নেই। ইংল্যান্ড কিন্তু 2015 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত যে 22টি ম্যাচ জিতেছে, এই 22টি ম্যাচের মধ্যে কিন্তু তারা 13টি ম্যাচে কিন্তু পরে ব্যাট করে জিতেছে, মানে রান চেস করে জিতেছে। এর মধ্যে 3টি ম্যাচ ছিল কিন্তু 300 বেশি রান তারা করে জিতেছে। তো বলা যায় যে তারা কিন্তু রান চেস করতে খুব পারদর্শী, এবং আজকে আসলে পুরোটা নির্ভর করছে বাংলাদেশের বোলার এবং ফিল্ডারের উপর। তারা যদি নিজেদের যোগ্যতা অনুযায়ী বা নিজেদের মতো করে যদি খেলতে পারে, অবশ্যই বাংলাদেশ জিতবে। আপনাকে অনেক ধন্যবাদ সাজিদ। আপনি এই আসলে পরিসংখ্যানিক আলোচনাতে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশ দলের সম্ভাবনা কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। সাকিব আল হাসান আরো একটি উইকেট নিয়েছেন, অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন হয়েছে ইংল্যান্ডের। মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। দর্শক, ইংল্যান্ড বাংলাদেশের 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের খবর জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। মাধ্যমিক পর্যায়ে নৈবেত্তিক অংশের নম্বর কমিয়ে সৃজনশীল অংশের নম্বর বাড়ানোর সিদ্ধান্তে অনড় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, কোনোভাবেই সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। এ সময় শিক্ষাবিদরা যুগোপযোগী পরীক্ষা পদ্ধতি বাস্তবায়নের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ দেন। প্রশ্নপত্র ফাঁস রোধে 2017 সাল থেকে মাধ্যমিক পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশের নম্বর কমিয়ে সৃজনশীল অংশের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় 2 বছর আগে। তবে আগামী ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরুর 5 মাস আগে হঠাৎ করেই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ অবস্থায় করণীয় নির্ধারণে দেশের বরেণ্য শিক্ষাবিদদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক থেকে শিক্ষার্থীদের প্রতি পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে বারবার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন না করে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের তাগিদ দেন শিক্ষাবিদরা। এই রিফর্মের আওতায় যেটা বলা হয়েছে যে কারিকুলাম নতুন করেই কিন্তু হবে, এটা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আমরা শুধু এমসিকিউ একটা ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, আমরা বড় পরিসরের সংস্কারের প্রত্যাশা করছি। পরীক্ষার যে একটা প্রশ্ন একটু বেড়ে গেল, সেটা হয়তো খুবই ছোট একটা পরিবর্তন, তার তুলনায় আরো অনেক বড় পরিবর্তন আসছে। পুরো শিক্ষা ব্যবস্থার মাঝে একটা মৌলিক একটা পজিটিভ একটা পরিবর্তন আনার জন্য বেশ অনেকদিন থেকে চিন্তা ভাবনা চলছে। কারিকুলাম পরিবর্তন করা হবে, আধুনিক করা হবে, সুন্দর করা হবে। শিক্ষা পদ্ধতির পরিবর্তনে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনের মুখে শিক্ষাবিদদের পরামর্শের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন সম্ভব নয়। 2017 সাল থেকে আমরা এমসিকিউতে 10 নম্বর কমিয়ে দিব। এই নম্বরটা অন্য রকম প্রশ্নের মধ্যে চলে যাবে। এই ঘোষণা আমরা 2 বছর আগে দিয়ে সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে, সেটা আমাদের চলবে, এটার কোনো পরিবর্তন হবে না। এখন থেকে শিক্ষার্থীর তথ্য পূরণে উত্তরপত্র 15 মিনিট আগে দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, সৃজনশীল প্রশ্নের সংখ্যা বাড়ানোর ফলে পরীক্ষায় কোনো বিঘ্ন ঘটবে না। যেখানে 100 নম্বরের মধ্যে যেখানে আগে 9টার মধ্যে 6টা উত্তর দিতে হতো, এখন 11টা প্রশ্ন দেওয়া হবে, 7টা বাছাই করতে হবে। আগে একটা প্রশ্নের উত্তর দিতে 21.40 মিনিট, এখন সে 21.26 মিনিট, অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডের পার্থক্য হবে, এবং খুবই কম সেকেন্ড, 40 আর 26। বৈঠকে পরীক্ষা পদ্ধতি সহজ করা, প্রশ্নভান্ডার প্রতিষ্ঠা এবং বই পরিমার্জন করা সহ শিক্ষার মানোন্নয়নেও শিক্ষাবিদদের সাথে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে চাল আমদানির উপর শুল্ক আরোপ এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করায় একটি মহল অসন্তুষ্ট হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, এই অবস্থা থেকে উত্তরণে 1 সপ্তাহের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় 15 টাকা কেজি দরে ওএমএস কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হবে।
চুক্তি অনুযায়ী চাল কলগুলোকে আগামী 31 অক্টোবরের মধ্যে 1,40,000 টন চাল সরবরাহ করতে সময় বেঁধে দিলেন খাদ্যমন্ত্রী। তা না হলে 5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন। জানালেন চাল কলগুলো চুক্তি মেনে সরবরাহ করলে সরকারি খাদ্য ভাণ্ডারে মোট চালের মজুদের পরিমাণ দাঁড়াবে 9 লাখ টনে। এই বাস্তবতায় সরকার চাইলে চাল রপ্তানিও করতে সক্ষম। তারপরও ভারত থেকে চাল আমদানির উপর শুল্ক আরোপ এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করায় একটি মহল অসন্তুষ্ট হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়িয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে 1 সপ্তাহের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় 15 টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু করবে খাদ্য মন্ত্রণালয়। এই চালের দামটা একটু ঊর্ধ্বমুখী, কোনো কারণ নাই, এটা কৃত্রিম সংকট, কোন রকম সংকট নাই। 24 লক্ষ টন চাল উদ্বৃত্ত সরকারের, এবং আমাদের খাদ্য ভাণ্ডারে যা চাল আছে আগামী আমন মৌসুম পর্যন্ত আমরা নির্বিঘ্নে, আমরা অত্যন্ত হাসি খুশিতে আমরা চলে যেতে পারবো। ওএমএস বন্ধ দিচ্ছি, বুঝতেই তো পারছেন যে কোনো রকম অসুবিধা নাই। বহু স্বার্থান্বেষী মহল থাকতে পারে। আমি তো বিভিন্ন আপনাদেরকে বললাম যে আমরা এবার ধান সংগ্রহ করেছি বেশি। ধান সংগ্রহ করাতে অনেকে রাতে ঘা লাগতে পারে, কারণ আমরা প্রথম থেকে 1 লক্ষ টন চাল ধান সংগ্রহ করতাম, বাকি সব মিলের কাছ থেকে নিতাম। এটা তো হাতে ঘা লাগাটা স্বাভাবিক। তারপর আমরা ভারতের উপর এই 25% শুল্ক, বিভিন্ন কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে। ওনারা যে কথাটা আমাদেরকে বললেন, আগামী 15 দিনের মধ্যে চালের বাজার ঠিক হয়ে যাবে। হত দরিদ্রদের জন্য 10 টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্য বান্ধব কর্মসূচিতে যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সমস্ত জায়গায় যত নিয়ম হচ্ছে আমরা কঠিনভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি, মামলা করছি, গ্রেফতার করছি। ডিসির নেতৃত্বে মনিটরিং টিম হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচিটাকে কোনো অবস্থাতেই আমরা নস্যাৎ হতে দেব না। আমরা এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, মানে সব রকম ব্যবস্থা করছি, সেটা আপনারা দেখছেন। খাদ্যমন্ত্রী আরো জানিয়েছেন, কৃষকরা যেন ভালো দাম পায় তা নিশ্চিত করতে আগামীতেও সরকার তাদের কাছ থেকে ধান সংগ্রহ করবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে 15 জন আহত, গুরুতর আহত অবস্থায় 2 জন ঢাকা মেডিকেলে ভর্তি। এবার দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নানা আয়োজন চলছে। দেবী বন্দনা আর অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে ভক্তরা প্রার্থনা করছেন। মহাষ্টমীর খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌটুসি, কিছুক্ষণ আগে বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে যে দুর্গাপূজা, সেখানে সন্ধি পূজা শেষ হয়েছে। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের মহাপরিচালক নজির আহমেদ এখানে এসেছেন এবং পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন, প্রতিমাগুলো ঘুরে দেখেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি এবং এখানে যে আয়োজন, সব মিলিয়ে দেশের এই দুর্গাপূজার আয়োজনে আসলে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কিরকম, বা এই বিষয়ে বাংলাদেশে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বলার আগে আমি এখানে যারা আমাদের বাংলাদেশের সম্মানিত হিন্দু সম্প্রদায়ের নাগরিক আছেন তাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের এই বাংলাদেশের বাঙালি হিন্দুর সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব উপলক্ষে তাদের অনেক অনেক অভিনন্দন এবং বেশি বেশি করে শুভেচ্ছা। আমার বাংলাদেশ আমি মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, নজরুল, রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধুর দেশ। এখানে সাধু, সন্ন্যাসী, ফকির, আউলিয়া, দরবেশের দেশ। আমাদের ঐতিহ্য অনেক সমৃদ্ধতর। এই দুই একটি বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটানোর চেষ্টা করছেন তারা পরাজিত হবেন আমাদের দেশের সম্মিলিত নাগরিক শক্তির কাছে। আমরা প্রতিবারই এদেরকে, যারা আমাদের দেশে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বা সংঘবদ্ধভাবে শান্তি বিনষ্ট করতে চায়, দেশকে রক্তাক্ত প্রান্তরে পরিণত করতে চায়, তাদেরকে আমরা বারবার নির্মূল করেছি।
এবং গতকালও কিন্তু আমাদের এরকম একটা অভিজ্ঞতা হয়েছে, দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাদের সবার সম্মিলিত শক্তির কাছে এদেরকে আমরা আরেকবার পরাজিত করেছি। আর বাংলাদেশের মানুষ অত্যন্ত সাহসী, এরা বীরের জাতি, বিজয়ীর জাতি। এই ধরনের গুটি কয়েক সন্ত্রাসী কখনোই আমাদের মধ্যে নিরাপদ পরিবেশ সেটাকে নষ্ট করতে পারবে না। তার প্রমাণে হাকিমপুর শিকদার বাড়ি আগে দেখেন লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ। এটা একটা রীতিমতো উৎসবের পাশাপাশি টুরিস্ট স্পটে পরিণত হয়েছে, যেটি দেখে আমি ব্যক্তিগতভাবে বিস্ময় অভিভূত। একসময় বাংলাদেশের মানুষ পশ্চিম বাংলায় যেত, এখন কিন্তু এই দেশে আমার মনে হয় আসবে। দর্শক, আমরা কথা বলছিলাম র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন, আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এই কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানই আসলে বাধাগ্রস্ত করা সম্ভব নয়। বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি দুর্গাপূজা মণ্ডপ থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। দর্শক, বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপ থেকে সহকর্মী ফাহমিদা মৌটুসী জানাচ্ছিলেন পূজা উদযাপনের খবর। এবার জানবো রাজধানীর পূজা উদযাপনের খবর। মহাষ্টমীর খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। মামুন, শুভ শক্তির সূচনা করেছেন পৃথিবীতে সেই দেবী দুর্গা, দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে পুজো করেন, যেভাবে আরাধনা করেন, সেই উৎসব শারদীয় দুর্গোৎসবের আজকের এই অষ্টমী, মহা অষ্টমীতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির, এবং এখানে এই মুহূর্তে তিল ধারণের কোনো ঠাঁই নেই। সনাতন ধর্মাবলম্বী প্রায় অনেক মানুষ এখানে এসেছেন, তারা এসে ঘুরে ঘুরে দেখছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে তারা পূজা করছেন, তারা অর্চনা করছেন, তাদের বিভিন্ন মনোবাসনা তারা দুর্গতি নাশিনী দেবী দুর্গার কাছে তারা প্রকাশ করছেন, যাতে তাদের পৃথিবীতে তারা যে যতদিন তারা আছেন যাতে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে তারা বেঁচে থাকতে পারেন, সমাজে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, সমাজে যাতে সুন্দরের প্রতিষ্ঠা হয়, সমাজ থেকে যাতে সব ধরনের পাপ পঙ্কিলতা যাতে দূরীভূত হয়, সেজন্যই তারা কিন্তু দেবীর কাছে তারা প্রার্থনা করছেন। এছাড়া আরেকটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় কিন্তু অষ্টমী এবং নবমী তিথির যোগসূত্র যে সময়টুকু, সেই 5:39 এখানে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়েছে। সেই সন্ধি পূজায় কিন্তু একেবারেই দেবীর জন্য, দেবীকে তাদের প্রাণের যে কথাগুলো রয়েছে, তাদের অব্যক্ত যে বেদনার কথাগুলো রয়েছে, সেই বেদনার কথাগুলো কিন্তু তারা দেবীর কাছে তারা প্রকাশ করেছেন। আর একটা ব্যাপার বলে রাখি, এই মহা অষ্টমীতে কিন্তু সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মানুষরা তারা এখানে এসেছেন, তারা এখানে এসে তারা ঘুরে ঘুরে তারা বিভিন্ন মন্দির তারা পরিদর্শন করছেন। রাজধানীর যে মন্দিরগুলো রয়েছে, এই রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে কিন্তু এই মুহূর্তে আসলে পুরোপুরি একেবারেই কানায় কানায় পরিপূর্ণ বলা যায়, এবং এখানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আসার কথা রয়েছে এবং তিনি এসে এখানে পরিদর্শন করবেন। আর একটা ব্যাপার, পূজার আয়োজক যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন আসলে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্যই যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতা যাতে দূরীভূত হয়, সেজন্য তারা দুর্গতি নাশিনী দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করছেন। তো মামুন, মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে এই ছিল আমার কাছে দুর্গাপূজা অনুষ্ঠানের সবশেষ খবরাখবর। দর্শক, সহকর্মী ফয়সাল মোর্শেদ যোগ দিয়েছিলেন রাজধানী মিরপুর থেকে, জানাচ্ছিলেন মিরপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে সেখানকার পূজা উদযাপনের খবর। এদিকে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে ভক্তরা উদযাপন করেন এই পূজা। তারা মনে করেন সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে তার অবসান হবে নারীর শক্তি, ক্ষমতা ও বুদ্ধির সঠিক স্বীকৃতি দানের মাধ্যমে। পারমিতা হিমের রিপোর্ট। দুর্গাপূজার মহা অষ্টমী সবসময় বিশেষ। এদিন মহা অষ্টমীর বিহিত পূজা, কুমারী পূজা, অঞ্জলি গ্রহণ আর সন্ধি পূজা সব মিলিয়ে সকাল থেকেই ঢাক ঢোলের শব্দ, ফুল চন্দন আর আরতিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। তবে মহা অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। জীবন্ত কুমারী নারীকে দেবী কল্পনা করে আরাধনা করা হয় এ পূজায়। নারীর শক্তি, স্থিতি ও লয়ের ক্ষমতাকে শ্রদ্ধা জানানো হয়। কুমারী পূজা উদ্দেশ্য হল মাতৃভাবের জাগরণ। মা সকল স্ত্রীর ভিতরেই আছেন, প্রকাশের অভাব। আমরা যদি মাকে সেইভাবে পূজা করতে পারি তাহলে বেশি প্রকাশ হবে। ঢাকার রামকৃষ্ণ মিশনে এবছর যাকে দেবী রূপে পূজা করা হয়েছে তার নাম সর্বাণী ভট্টাচার্য বিদ্যা। 8 বছরের কন্যা, তাই তার শাস্ত্রীয় নাম কুষ্ঠিকা। আমি আশীর্বাদ করি তোমরা যেন
সুখে শান্তিতে থাকো। নারী শক্তিকে প্রণতি জানিয়ে এ পূজা, তাই সকাল থেকে মণ্ডপে ছিল নারীদের ব্যাপক সমাগম। আগতরা বলছেন, সিলেটের খাদিজা কিংবা কুমিল্লার তনু হত্যার মতো সারা দেশে নারীর প্রতি যে সহিংসতা সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে তার অবসান হবে নারীর শক্তি, ক্ষমতা ও বুদ্ধির সঠিক স্বীকৃতি দানের মাধ্যমে। আর তারই সনাতনী রূপ এ কুমারী পূজা। একটা ছোট মেয়েকে আমরা দুর্গা মা হিসেবে তাকে আমরা সম্মান জানাই, প্রতিষ্ঠা করি দুর্গা মা হিসেবে। তো এই জন্য আর কি কুমারী পূজা সেই প্রার্থনাই করি যেন মা ওই যে আমরা যে আজকের এই সমাজেও নারীরা কিভাবে লাঞ্ছিত হচ্ছে আমরা এটা দেখতে চাই না। আমাদের সমাজে এখনো মেয়েদেরকে অনেকবার হেনস্থা করা হয়, হয়রানি করা হয়। তো আমি মার কাছে এটাই চাইবো যে মা যেন আমাদের নারী শক্তি আরো জাগিয়ে তুলতে পারি। যেহেতু মা দুর্গা নারী, উনি নারীদের অভয় দিয়েছেন, নারীরা যেন দুর্গার মতো 10 হাতে বিভিন্ন বিপদকে মোকাবেলা করতে পারে। আমাদের সবার নিজ নিজ দায়িত্বে আমাদের উচিত দুর্গা মার আরাধনা করা এবং তার যে শিক্ষা তিনি দিচ্ছেন সেটা নিজে লালন পালন করে নিজে ঠিক হওয়া। 40 মিনিট ধরে চলা কুমারী পূজা শেষে অঞ্জলি নেন ভক্তরা। আর দুপুর 1টায় শুরু হয় সন্ধি পূজার আনুষ্ঠানিকতা। সোমবার মহানবমী, আর তারপরই আবারও সপরিবারে স্বর্গে ফিরে যাবেন দেবী দুর্গা, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের পাতার থেকে জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাড়িটি ছিল মূলত জঙ্গিদের ট্রেনিং সেন্টার। বাড়ির মালিক সোলাইমান প্রবাসী হওয়ায় সেটি দেখাশোনা করত তার ছোট ভাই ওসমান গনি। পুলিশ বলছে, এই ওসমান গনি 2 মাস আগে জঙ্গিদের কাছে বাসা ভাড়া দিলেও সে তথ্য গোপন করেছিলেন পুলিশের কাছে, তাই এখন তার বিরুদ্ধেও নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এদিকে 2 মাস ধরে জঙ্গিরা ওই এলাকায় অবস্থান করলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো ধারণা নেই এলাকাবাসীর। গাজীপুর ঘুরে এসে রিপোর্ট করেছেন তাফসির বাবু। শনিবার দিনভর জঙ্গি আস্তানায় অভিযানের পরদিন সকালে গাজীপুরের পাতার টেকে গিয়ে দেখা যায় পুরো এলাকায় থমথমে পরিবেশ। তবে উৎসাহী কিছু লোকজন সিলগালা জঙ্গি আস্তানাটি দেখতে আশপাশে ভিড় করেন। জানালায় গুলির চিহ্ন একেবারে স্পষ্ট। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলার পর ঠিক এই জানালা থেকে প্রথম জঙ্গিদের পক্ষ থেকে গুলি ছোড়া হয় পুলিশের দিকে। এর কিছুক্ষণ পরই পাল্টা গুলি শুরু করে পুলিশ। তবে বাড়িটির এই 2 তলায় কারা থাকতো তাদের সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা নেই এলাকাবাসীর। কখনো দেখি নেই, কিন্তু বাইরের থেকে শুধু জানলাই দেখা যায় খোলা, আর কোনো কিছু দেখা যায় না। তাদের যে জুতা মোতা যেটি ছিল ওটিও নাকি সবসময় ওরা ঘরের ভিতরে রাখতো, আর যদি উপরে কেউ যাইতো তাও নাকি ওনারা কাউ করতো। সারাদিন জানালা দরজা বন্ধ থাকতো, রাতের বেলা যখন আলো জ্বলতে করে তখন বুঝতাম যে তারা লোক থাকে। মাঝে মধ্যে বের হইতো, দেখলে আবার দরজা বন্ধ করে দিত। ওই রাতের বেলায় ওরা বিশেষ করে বের হইতো, একবার অনেকগুলো পাতা করে নিয়ে আসতো। তবে ভবনটির নিচতলার বাসিন্দারা জানিয়েছেন, দ্বিতীয় তলার অজ্ঞাত পরিচয় যুবকদের নিজের আত্মীয় পরিচয়ে ভাড়া দেন ভবন মালিকের ছোট ভাই ও বাড়ির কেয়ারটেকার ওসমান গনি। আমি বলছি কি যে আপনি ভাড়া দিচ্ছেন, কাউটি জিজ্ঞাসেন, বাড়িওয়ালা বলছে কি যে জিজ্ঞান লাগতো না, আমার আত্মীয় লাগে, আমার স্টুডেন্টরা। পুলিশ জানিয়েছে তাদের কাছেও নতুন ভাড়াটেদের তথ্য লুকিয়েছিলেন বাড়ির মালিক। সে তথ্য গোপন করেছে। আমরা বাড়িওয়ালাকে বলেছি, বাড়িওয়ালা তাদের ফর্ম জমা দিয়েছে, বাট সে কখনো সেটা বলে নাই যে তার ব্যাচেলার ভাড়াটি আছে। সেই কারণেই আমরা বাড়িওয়ালার বিরুদ্ধে আমরা অভিযোগ আনছি যে সেই স্বেচ্ছায় তাদেরকে এই ভাড়াটি দিয়েছেন, এবং সে বলেছে তার আত্মীয় বলে সে ভাড়া দিয়েছেন। সেখানে তারা ট্রেনিং সেন্টার ছিল, তারা এখানে নতুন নতুন লোকদেরকে এনে এখানে তারা ট্রেনিং দেওয়া। এই ঘটনায় জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। তারা জানিয়েছে, নিহতদের ময়নাতদন্ত, ডিএনএ টেস্ট সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে জানা যাবে বিস্তারিত পরিচয়। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। এদিকে গাজীপুরের জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিহত আকাশ ওরফে ফরিদুল ইসলাম 1 মাস আগে সিরাজগঞ্জ থেকে পলাতক জেএমবি সদস্য ফরিদুল ইসলাম বলে ধারণা করা হচ্ছে। সে সময় পুলিশ তার পরিবারের অন্য সদস্যদেরকেও আটক করে। তবে নাম মিল থাকলেও দুজন একই ব্যক্তি কিনা তার কোনো প্রমাণ এখনো হাতে নেই বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 5 সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় একই পরিবারের 3 জন সহ 4 নারী সদস্যকে। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনার পরই জানা যায় একই পরিবারের আরেক সদস্য ফরিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জেএমবির অন্যতম সদস্য। শনিবার গাজীপুরে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিহত হয় ফরিদুল ইসলাম ওরফে আকাশ। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকালকে গাজীপুরে যে পুলিশের অভিযানে ফরিদুল ওরফে আকাশ নামে একজন মারা গিয়েছে,
আমরা যে ফরিদুলকে খুঁজছি সিরাজগঞ্জ জেলা পুলিশ, তার সঙ্গে তার নামের মিল রয়েছে এবং আমরা পত্রপত্রিকা তথা মিডিয়া মাধ্যমে জিনিসটা জেনেছি। তবে আমরা অফিসিয়ালি এখন এই ব্যাপারে এই ফরিদুল সেই ফরিদুল কিনা জানতে পারিনি। জঙ্গি নেতা মেজর জিয়াকে ধরার জন্য প্রচেষ্টা চলছে, সুযোগ সময় মতো তাকে ধরা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ থেকে জঙ্গি দমনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদেশের মাটিতে কোনো জঙ্গিবাদকে বরদাস্ত করা হবে না। এটিকে সমূলে বিনষ্ট করার জন্যে, এটিকে টোটালি নিস্তব্ধ করার জন্যে যা যা করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সবই করব। আর মেজর জিয়ার কথা বলেছেন, তাকে ধরার জন্য আমরা পুরস্কার ঘোষণা করেছি এবং তাকে ধরার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে সর্বপ্রকার চেষ্টা চলছে। আমরা সময় সুযোগ হলে তাকে গ্রেপ্তার করব এবং আপনাদের জানাবো। এদিকে আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আটক 3 নারীকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নূর নবী রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। সন্ধ্যার সময় আরো থাকছে। শক্তিশালী হারিকেন ম্যাথিউ এর আঘাতে লন্ডভন্ড হাইতি, মৃতের সংখ্যা 900 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 13, 4টি রাজ্যে জরুরি অবস্থা। আগামী কাউন্সিলে শেখ হাসিনা আবারও আওয়ামী লীগের সভানেত্রী হবেন, এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিশ্বের অন্য দেশ যখন জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে তখন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সফলতা পেয়েছে। বিচার না করার সংস্কৃতি বিএনপি চালু করলেও এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি তৎপরতা, এই জঙ্গিদের নির্মূল করছে, সাফল্যজনকভাবে তাদের নির্মূল করছে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পর্যন্ত আমাদের বিরাট সফলতা। দ্রুততম সময়ের মধ্যে জোবায়ের হত্যা মামলার বিচার আমরা করেছি। আমাদের একজন মহিলা এমপি, তার সন্তান মদ্যপ অবস্থায় রিকশাওয়ালাকে গুলি করেছিল, সেই ছেলেটি এখন জেলখানায় আছে, বিচার চলছে, চার্জশিট হয়েছে, আমরা তাকে ছাড় দেই নাই। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনার বিচার হচ্ছে। কোন ঘটনাকেই ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা যুবলীগ বলে কোন ঘটনাকেই শেখ হাসিনা ছাড় দেন না। আমরা বিচার না করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিএনপি চালু করেছিল। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সকল বিচার করছি। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ আবার আওয়ামী লীগের সভানেত্রী হবে, তার কোনো বিকল্প হতে পারে না। যেভাবে সাহস জুগিয়েছেন, সাহসী করেছেন এবং লড়াই করে শিখিয়ে বারবার গণতন্ত্রকে মুক্ত করেছেন শৃঙ্খল থেকে এবং আওয়ামী লীগকে একবার নয় 3 বার ক্ষমতা এনেছে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতা এসেছি। আমাদের সামনে চ্যালেঞ্জ হলো 2019 সালের নির্বাচনে বিজয়ী হওয়া। নাশকতার অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি থানায় দায়ের করা 40টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাবিবুন নবী খান সোহেল। শুনানি শেষে সবকটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিএনপির আন্দোলন কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলাগুলো করে পুলিশ। বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন হাবিবুন নবী খান সোহেল। ভারত থেকে জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ, এ বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভারত সফর শেষে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ভারতের নুমালীগড় যে রিফাইনারি, তারা নিজেরা পাইপলাইন খরচ বহন করবেন, তারা নিজেরা ইনভেস্টমেন্ট করবেন। আমরা কেবল তেলটি কিনব। ওয়ার্ল্ডে যে প্রাইস আছে তেলের, যখন যে প্রাইস থাকবে সেই অনুযায়ী করব। এটার উপর আমরা একটা প্রিমিয়াম দিব। সেই প্রিমিয়ামটাই দরদামটা আমরা ফাইনাল করি না, এখন এগ্রিমেন্টের মাধ্যমে ফার্দার নেগোসিয়েশন হবে একটা। আমরা দোনো পক্ষে একমত হয়েছি ভুটান থেকে বিদ্যুৎ নেওয়ার ব্যাপারে। এখন ভারত তার ট্রান্সমিশন যেটা নির্মাণ করছে সেখান দিয়ে কি দেওয়া সম্ভব কিনা সে বিষয়টা যাচাই বাছাই করবেন এবং তারা যদি ইনভেস্টমেন্ট প্ল্যানে আসে আমাদের সাথে যৌথভাবে, তাহলে তারা আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই বিষয়টা আমাদেরকে জানাবেন।
ঢাকার রাস্তা থেকে ডাস্টবিন সরাতে মাটির নিচে ময়লা ফেলার নতুন প্রকল্প হাতে নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা বাস্তবায়ন হলে নগরীর রাস্তাঘাটে আর কোনো ময়লা আবর্জনা থাকবে না বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর গোরানে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সব রাস্তায় এলইডি লাইট বসানো হবে বলেও জানান সাইদ খোকন। চলতি অর্থ বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি অলিতে গলিতে এলইডি লাইট লেগে যাবে। আমাদের প্রায় 37,000 এলইডি লাইট লাগানোর প্রকল্পের কাজ চলমান। 2 নং ওয়ার্ড, এই ওয়ার্ড এলাকা আগামী 1 নভেম্বরের মধ্যে মাদক মুক্ত ঘোষণা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণ। কন্টেইনারগুলোকে আন্ডার দ্য গ্রাউন্ড করে দেওয়া, মাটির নিচে দিয়ে দেওয়া। কন্টেইনারগুলোর মুখটা মাটির উপরে থাকবে, কিন্তু কন্টেইনারের যে আপনার ময়লাগুলো রিসিভ করবে মাটির নিচে, সেগুলোকে আপনার আমাদের যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলোকে তুলে নিয়ে যাবে। এই ধারণাটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করা হলেও কয়েক ঘন্টা পর আবারও তা দখল হয়ে যায়। মেয়র জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ। আর হাসপাতালের পরিচালক বলছেন, ঘাটতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত নজরদারির। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র। দখল হয়ে গেছে রাস্তার দুপাশ, রাখা হয়েছে অসংখ্য বেসরকারি অ্যাম্বুলেন্স, সিএনজি আর রিকশা তো রয়েছেই। তবে উদ্বেগজনক হলো খাবার হোটেল, কাপড়ের দোকান সহ শতাধিক দোকান দখল করে রেখেছে হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাত। এমনকি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা এখন অবৈধ দখলদারের খপ্পরে। আপনি আমার ছবি নিতেছেন কেন? আমি কি আমার চলবেন কেন? আমি তো আমরা আবারও বলতে, পার্কিং এর টাকা নেয়, পার্কিং করে এক এক সময় এক এক লোক আছে টাকা নেয়। একদম গেটের সাথে তো আছে, ঠিক আছে আমরা মানলাম, কিন্তু কত লোকের সিএনজি তো আর বেশি জায়গাও লাগে না। উঠাই দিলে চলে যাই, 15 দিন সময় লাগে, 1 মাসও লাগে, আবার সবাই ঠিক করে বসা। এখান থেকে তুলে দিলে কোথায় যান? বয়ে যাই 2-3 ঘন্টা 3 ঘন্টা এরকম, পরে জেলেগা আবার বসি। এখানে লাইনম্যান আছে, একজন লাইনম্যান আছে, লাইনম্যানে নাকি টাকা ওঠায়। এদের এমনি দিদিরা বসছে না, এটা বড় বড় লোকের হাত আছে। একাধিকবার উচ্ছেদের পরও কোন শক্তিতে পুনরায় জায়গা দখল হয়, প্রশ্ন ছিল হাসপাতালের পরিচালকের কাছে। বারবার উচ্ছেদ করে দিলে তাদের ক্ষতি হয়, তারপরেও আবার আসে, তার মানে হলো যে এখানে তাদের হয়তো কোনো ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। সেইটা মনিটর করতে গেলে এখানে শক্ত আইন, মানে পুলিশি ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে পরেই সম্ভব হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। কিছু রাজনৈতিক কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগসাজশে এই স্থাপনাগুলো সরানো সম্ভব হচ্ছে না বলে নিজেদের সীমাবদ্ধতার কথা বললেন দক্ষিণ সিটি মেয়র। এক শ্রেণীর রাজনৈতিক কর্মী বলেন, এদের আসলে রাজনৈতিক পরিচয় বলতে যখন যে সরকার আসে তারা সেই সরকারের ছত্রছায়ায়, আপনার এদের কোনো আদর্শ নাই। কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্য কিছু সদস্য জড়িয়ে আছে। এই দুটি গোষ্ঠীর কারণে আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশের মানুষের চিকিৎসার আশ্রয়স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির অভাব এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদারকির ঘাটতির কারণেই সরানো যাচ্ছে না এই হাসপাতালের সামনে থেকে অবৈধ স্থাপনাগুলো, আর যার ফলে বিপাকে পড়ছেন প্রতিদিন সেবা নিতে আসে এখানে হাজারো রোগী ও তার স্বজনরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। দুপুরে গাজীপুর থেকে গুলিস্তানগামী একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এ সময় উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি ফ্লাইওভারের ওপরে অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় নামে। ফ্লাইওভার থেকে নামার সময় রাস্তা ঢালু হওয়ায় সামনের বাসকে ওভারটেক করতে গিয়ে সেটি উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বাইরের খবর। হারিকেন ম্যাথিউর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে হাইতি। সর্বহারা সাধারণ মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাইতির পরিবেশ। বিবিসি জানিয়েছে, এই সুপার হারিকেনের আঘাতে 9 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সেখানে। তাদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বসত বাড়ি হারিয়েছেন প্রায় 3.5 লাখ। তাদের জন্য সবার কাছে ত্রাণ এবং সাহায্যের আবেদন করেছে সরকার।
প্রচুর ফসলি জমি নষ্ট হওয়ায় খাদ্যাভাবের পাশাপাশি সেখানে কলেরার প্রকোপ দেখা দিতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। আর সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে অনেকটা শক্তি হারিয়ে সামুদ্রিক ঝড়টি এখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। ঝড়ে 13 জনের মৃত্যুর পর ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঢাকার মাটিতে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টিকিট নিয়ে হলো দারুণ বিড়ম্বনা। টিকিট প্রার্থীরা সোনার হরিণ নামক টিকিটটি পাননি, কিন্তু কালোবাজারিদের হাতে হাতে টিকিট। শুধু তাই না, ইনডোর স্টেডিয়াম কর্তৃপক্ষ টিকিট বিক্রি করেছে পেছনের গেট দিয়ে। দিন শেষে রাতকে ভোর করা টিকিট প্রত্যাশীরা বাড়ি ফিরেছেন পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া খেয়ে। কত কষ্ট, কত প্রতীক্ষা, রোদ বৃষ্টি মাথায় নিয়ে একটি টিকিটের জন্য এই লম্বা সারি। অথচ মূল চিত্র একদম ভিন্ন। এই সারির নারীরা জানেনই না কার খেলা, কিসের খেলা। উদ্দেশ্য পরিষ্কার, কোনো মতে টিকিট জোগাড় করেই বিক্রি করতে হবে বহুগুণ দামে। আসল টিকিট প্রার্থীদের মধ্যে একজনের সাথে রীতিমতো ঝগড়া বেঁধে গেল তাদের। আমার দুটো ছেলে বুঝলেন? না না, দুটো ছেলে, এটা তো মিথ্যা কথা। না না, ছেলে কত একটা হ্যাঁ, সবাই মিলে একটা কাছে দিই। এখানে সব সবাইকে বিক্রি করে। কয়জন জানে যে এখানে এই যে খেলা চলবে? জানেও না। কার কার খেলা? মানে কোন দল? বাংলাদেশের আর ইন্ডিয়ার। কার খেলা দেখতেছেন? ইন্ডিয়া। আমরা ইংল্যান্ডের। আমরা ইংল্যান্ডের। কার কার খেলা এত কিছু জানার সময় নেই। হ্যাঁ, জানবো না যাইয়া। কিছুক্ষণ বাদে ইনডোর স্টেডিয়ামের পেছনে গিয়ে দেখা গেল আরো ভয়াবহ চিত্র। খোদ ইনডোর স্টেডিয়ামের কর্তৃপক্ষই 100 টাকার টিকিট বিক্রি করছে 1500 টাকার ওপরে। রক্ষক যখন ভক্ষক, তখন কার কি বলার থাকে। আগের দিন রাত থেকে যারা বসেছিলেন একটু মাঠে বসে খেলা দেখার ছাড়পত্র নিতে, তারা দিন শেষে ক্ষোভ ধরে রাখতে পারেননি। এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, একটার পর একটা গ্যাপ গুলো পূরণ করে দিচ্ছে সামনের লোক থেকে। এখন পর্যন্ত এই সিরিয়ালে আমাদের সামনে থেকে লোক নিয়ে যায়, কিন্তু আমাদের এই সিরিয়াল ছাড়া হয় না। একটা টিকেটে 4000 টাকা বিক্রি করতেছে তারা ব্ল্যাকে। সকাল থেকে এসে এই জায়গায় দাঁড়ায় রয়েছি একটা টিকেটের জন্য। আমরা একটা টিকিট পাই না, তাগর কাছ থেকে 4000 টাকা হলে এই জায়গা থেকে টিকিট পাইতে স্যার। তবে যারা কষ্ট করে এসে সফল হয়েছেন তাদের মুখে ছিল ভুবন জয়ের হাসি। দীর্ঘ 7-8 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে টিকিটটা পাইছি ভাই, অনেক ভালো লাগতেছে। সবার মাঝে আমরাও যে মানে খেলা দেখতে পারি, আমরা যে উৎফুল্ল হতে পারি, সেটা আসলে এটা এখন প্রমাণ করার জন্য এখানে আসা। দিনরাত কষ্ট করে যারা টিকিটের প্রত্যাশায় থাকেন, দিন শেষে তারা কর্তৃপক্ষের এমন বিরূপ আচরণ দেখে ইট পাটকেলও মারেন। এত শুধু টিকিট চুরি নয়, দেশের ক্রিকেটের আবেগ নিয়ে ব্যবসা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। মাশরাফির বোলিং তোপে 239 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোণঠাসা সফরকারীরা, 4 ইংলিশ ব্যাটসম্যান সাজঘরে। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবী বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় নৈবৃত্তিক অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল থাকবে, জানালেন মন্ত্রী। সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি শিক্ষাবিদদের। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করাই একটি মহল চালের কৃত্রিম সংকট সৃষ্টি করছে, বললেন খাদ্যমন্ত্রী। চুক্তি ভাঙলে চালকল মালিকদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি। এবং গাজীপুরের পাতার টেকে নিহত জঙ্গিরা কারোর সঙ্গেই মেলামেশা করত না, জানালো এলাকাবাসী। বাড়িওয়ালার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ পুলিশের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।